সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস। দাদা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, এবং যারা একটা প্রচার হওয়ার পর দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কলা কৌশলকেও। আমরা আসলে আলোচনা শুরু করতে চাই একটি বিষয় দিয়ে, সেটি হলো যে আমরা দেখছি যে জামাত এবং বিএনপির মধ্যে এক ধরনের মাঠ পর্যায় থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সোশ্যাল মিডিয়া এক ধরনের বাকবিতণ্ডা বা ডিবেট চলছে। পাশাপাশি রেস্তোরাঁয়, টি স্টলে এক ধরনের ডিবেট চলছে, কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না। আসলে আপনার কি মনে হয় এই যে জামায়াত কি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম হয়েছে কিনা? আপনি যদিও জাতীয়তাবাদী আদর্শের একজন নেতা বা কর্মী। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করেছেন, একদম সমসাময়িক প্রশ্ন। আসলে এখন তো মিডিয়াতে সত্য মিথ্যে সব কিছুই আমাদের প্রচার হয়, এবং এটা প্রমাণ করারও আমাদের যাচাই করারও অনেক মাধ্যম আছে, আমরা যাচাইও করি। তো বিএনপি এবং জামাত এটাকে যদি আমরা এক করে ফেলি, এক কাতারে নিয়ে আসি, তাহলে এটা আমাদের আসলে ব্যর্থতাই হবে। তার কারণ জানেন আপনি, স্বাধীনতার পক্ষের শক্তি হলো বিএনপি, আর ঠিক উল্টোটাই হলো জামাত ইসলাম, স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারা ৭১-এ আমাদের বিপক্ষে ছিল, এটা যেমন আবাল বৃদ্ধপণিত এটা জানেন। অতএব বিএনপির সাথে তাল মিলিয়ে তারা হয়তো এখন চলতেছে, কিন্তু তারা এক কাতারের দল, এটা ভাবলে ভুল হবে। এবং মিডিয়াতে আপনারা যা দেখতেছেন, ভোটের সময় আসলে দেখবেন যে দৃশ্যটা ঠিক স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির মতোই। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটি হলো যে আমরা জানি যে আগামী 13 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যে মামলাটি দায়ের করা, সেই মামলাটির রায়ের দিন ধার্য করা হবে। অর্থাৎ 13 নভেম্বর যদি রায়ের দিন ধার্য করে, তার কিছু দিনের মধ্যেই হয়তো তার রায় হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি সেই রায়টি একটি বড় ধরনের প্রভাব রাখবে কিনা। অর্থাৎ আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা রয়েছেন তারা অধিকাংশই, প্রায় সবাই তারা জামায়াত সমর্থিত। তো সব কিছু মিলিয়ে, এবং সরকারের অন্তর্গত যেহেতু একটি সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর অনেকেই মনে করে যে জামায়াত এবং এনসিপি সরকারের স্নেহধন্য, তাহলে এটি কি বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে? যদি শেখ হাসিনা রায় দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটি কি বিএনপির দিকে ঝুঁকবে? আপনার এই হিসেব নিকেশ কি বলে আসলে কি, এই আপনার সামনে নির্বাচন, জনগণ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, কোনো কিছুই আসলে এটার উপর প্রভাব ফেলতে পারবে না। আর ভোটের রাজনীতির বিষয়টা হলো যে বিগত সরকার যে অপকর্ম করে গেছে, তাদের সমর্থকরাও এখন পরিবর্তন চাচ্ছে। যেই কারণে যত কিছুই হোক, শেখ হাসিনার রায়ের বিষয়ে সেটা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি। ঠিক আছে, আমরা জানি যে এটি প্রভাব ফেলবে না বলে আপনি মনে করেন, কিন্তু আমি আপনাকে যেটি জানতে চেয়েছি যে যেহেতু ট্রাইব্যুনাল জামায়াতের গঠন হয়ে গেছে, আবার সরকার সাথে সম্পৃক্ত, পাশাপাশি জামায়াত এবং এনসিপি অনেকেই মনে করে সরকার ঘেঁষা, তাহলে এই ক্ষেত্রে বিএনপি একটু আলাদা বেনিফিট পাবে কিনা? অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বিএনপির দিকে ঝুঁকবে কিনা? না, একটা জিনিস কি, আপনি এটাকে মানতেই হবে যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কখনোই জামাত ইসলামকে পছন্দ করে না, এবং সেই ক্ষেত্রে তাদের বিকল্প হিসাবে অবশ্যই তারা জামাত ছাড়া যে দলটা থাকবে, প্রগতিশীল রাজনীতিবিদ, তাদের নিয়ে থাকবে। যেমন অনেকেই কিন্তু এখন আমরা সোচ্চার যে যদি সমস্ত আইনগত বাধা শেষ করে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, এটাতে কিন্তু বিএনপির আপত্তি নেই। অতএব বিএনপিও চায় যে আমাদের গতানুগতিক ধারা যে বাদ দেওয়ার যে ইয়েতে বিএনপি ওটা বিশ্বাস করে না। সকল দলের অংশগ্রহণই সবসময় বিএনপি করতে চায়, কিন্তু যেহেতু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনগত প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ কখনো ফ্রেশ হয়ে এই নিষেধাজ্ঞা তুলে যদি আসতে পারে, এটা কিন্তু বিএনপিও স্বাগত জানাবে।
কিন্তু এখন এই আওয়ামী লীগের ভোটাররা আসলে সমর্থকরা নিশ্চয়ই জামাত ইসলামকে পছন্দ না করে বিএনপিকেই ওই সেই ভোটগুলা তারা দিবে বলে আমি মনে করি। আমরা একটু ভিন্ন আলোচনায় আসতে চাচ্ছি। আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় একবার ভাইরাল হয়ে যাচ্ছে হা না। আমরা দেখছি যে এই বিগত 2-3 দিন ধরে যখন থেকেই আপনার হা না ভোটের বিষয়টি আসছে, অর্থাৎ গণভোটের বিষয়টি জোরালো হচ্ছে যে আসলে গণভোট কখন হবে, তখন বিএনপি বলবার চেষ্টা করছে যে আসলে এই যে জুলাই সনদের যে বিষয়টি সেটি এক ধরনের প্রতারণা, কারণ আমরা যে প্রস্তাবনা ছিল যে বিষয়গুলি সেগুলোর অনেকগুলোই নেই। পাশাপাশি এই হানা ভোট নিয়ে আমরা এনসিপির ইয়াং জেনারেশনের যারা নেতৃত্বে রয়েছেন তারা অনেক নেতিবাচক মন্তব্য করছেন, সেগুলো আপনি দেখেছেন গণমাধ্যমের বদলে। আসলে আপনার এই বিষয়ে আপনার মতামত কি? আসলে ঘটনা কি, আমি একটু মানে আবার ইয়ের দিকে যাই, একটু প্রবাদের দিকে যাই। যেমন গ্রাম দেশে আগে যখন মেয়ে দেখতে যেত মুরব্বীরা, যে মেয়েকে পছন্দ না হইতো তখন তাদেরকে এমন সব প্রশ্ন করতো যাতে বিয়েটা না হয়। তো এই ছোট ছোট দলগুলা বা এই নব্য যারা দলে আসছে, রাজনীতিতে আসতে চাচ্ছে বা আসছে, তারা চাচ্ছে যে নির্বাচনটা একটু পিছিয়ে যাক। এই কারণে এই হা না ভোট, কারণ এই সরকারের দায়িত্ব শুধু এক সাধারণ নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। অতএব তারা এই কাজটা কিন্তু করতেছে, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তারা চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই আরও মানে দীর্ঘায়িত হোক এই সরকারের শাসনকাল, যাতে তারা এখন যে ক্ষমতা, অতিরিক্ত ক্ষমতা ভোগ করতেছে বাইরে থেকেও, সেই ক্ষমতাগুলো যেন আরও দীর্ঘায়িত হয়। কিন্তু তাতে তো সরকারেরই ক্ষতি, কারণ হচ্ছে অলরেডি আইএমএফ বলে দিয়েছে যে পরবর্তী যে কিস্তি, ঋণের কিস্তি, সেটি তারা দিবে না যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেটাই আমাদের যে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনি জানেন বিশিষ্ট অর্থনীতি আমাদের চিফ অ্যাডভাইজার এখন, তিনি তো নিশ্চয়ই এটা জানেন, উনি এর ব্যত্যয় ঘটাবে না। অতএব নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে এবং সেটা হবে সাধারণ নির্বাচন। যদি গণভোটের কোনো প্রয়োজন পড়ে তাহলে সেটা সেই সরকার এসে সেটাকে দেখবে না। কেন আমরা ম্যান্ডেটে তো এটা আনতে পারি, কিংবা প্রত্যেক দলই ম্যান্ডেটে এটা আনবে যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, বা জুলাই সনদে কী কী থাকবে সেটি যদি আপনি ইশতেহারে নিয়ে আসেন এবং জনগণ রায়ের মাধ্যমেই তো সেই মতামত প্রতিফলিত হবে। সেই যারা তাদের ইশতেহারে নিয়ে আসবে, সাধারণ নির্বাচনে ইশতেহারটা নিয়ে আসা মানেই হলো সে এই প্রক্রিয়ার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব স্পেশালি কোনো আর সেই হা বা না ভোটে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না। যদি কোনো দল এই জুলাই সনদকে উপেক্ষা করে, তখন জনগণই ভাববে যে তাকে আমি আর ভোট দেব না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এই হানা ভোটের আসলে আমি কোনো প্রয়োজনই মনে করি না। আরেকটি বিষয় সেটি হলো যে এই আমরা দেখছি যে এনসিপির মার্কা নিয়ে একটি জটিলতা ছিল, সেটি নির্বাচন কমিশন কয়েকবার বলে দিয়েছিল যে এটি অন্তর্ভুক্ত করা সম্ভব না, কিন্তু শেষ মুহূর্তে এসে দেখলাম যে জুলাই সনদের নিয়ে যেমন একটা সমালোচনা শুরু হয়েছে, পাশাপাশি মার্কাটাও তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফুলকলি, শাপলা কলি, অর্থাৎ এটা শুভঙ্করের ফাঁকি কিনা, কি মনে হয় আপনার কাছে? যে এই নিয়ে বিএনপিরও একটি স্টেটমেন্ট আছে, তারা বলছে যে এটি এক ধরনের প্রতারণা। সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়? আসলে কি, জাতীয় ফুল, জাতীয় ফল, এগুলো নিয়ে যেটা আমাদের দেশের যেগুলো প্রতীক আর কি, এগুলো নিয়ে এই ছিনিমিনি খেলাটা আসলে একদমই পছন্দ করি না। সেটা ফুল মানে কলি দেখ আর ফুটন্ত সাপলাই দেখ, এটা আসলে রাখাটাই ঠিক হয়নি। তো আমি যে এটা মানে বলতে চাচ্ছি সেটা হলো যে এটা ওই বাচ্চারা কাঁদলে আমরা চকলেট দিই না, সেই চকলেটের মতো হতে পারে। তার কারণ জানে যে তাদের দূরত্ব কতটুকু, সেই জন্য হয়তো যে সান্ত্বনা দেওয়ার জন্য এটা নিশ্চয়ই করেছে। তার কারণ ওরা চেয়েছিল যে অন্যান্য দলগুলো যারা এই মানে স্বাধীনতা বিশ্বাস করে, তারা এটা নিয়ে ঝামেলা করবে, ঝামেলা করলে নির্বাচনটা আরও দূরে চলে যাবে সময়টা। এই কাল খবরের জন্য এটা করেছে, কিন্তু এটা আসলে এক ধরনের প্রতারণা। বিএনপি যেটা বলেছে ঠিক বলেছে, তবে নির্বাচন কমিশনের এটা তাদের এই অযৌক্তিক দাবিটা মেনে নেওয়া ঠিক হয়নি। তাহলে সেই নির্বাচন কমিশন বা সেই সরকারের অধীনে আসলে নির্বাচনটা আসলে আশঙ্কাজনক। এখন তারা চাচ্ছে কি, বৃহত্তর স্বার্থে ছোটোখাটো স্বার্থটাকে ত্যাগ করেছে। তাদের এখন মূল লক্ষ্য হলো সময় মতো নির্বাচন করা, এটা যেন কোনোভাবেই বিলম্বিত না হয়। যে কোনোভাবেই ইউনূস সরকারের উপর আস্থা রাখতে চায় বিএনপি, এবং নির্বাচন কমিশনও সেভাবে ঠিক এগোচ্ছে যাতে সুষ্ঠু একটা নির্বাচনের দিকে আমরা যে রোডম্যাপ দিয়েছি সেই রোডম্যাপ মতো যেন নির্বাচনটা শেষ হয়।
আমরা দেখছি যে জামাত জোট, একটা বড় ধরনের জোট, বিএনপি বিরোধী একটা জোট করবার জন্য একটা ব্যাপক দৌড়ঝাঁপ করছে। সেক্ষেত্রে অনেক দলকে তারা টানার চেষ্টা করছে। অনেকে বলছে এখানে অনেক ধরনের হিসেব নিকেশ আছে। এটি কি বিএনপির জন্য? আমরা আবার এও দেখছি যে হিন্দু ভোটারদের টানার জন্য, তাদেরকে ব্যাপকভাবে দলে টানার জন্য কিছু কিছু জায়গায় আমরা দেখছি কয়েকজন মানুষ, কিছু কিছু মানুষ হিন্দু অর্থাৎ সনাতনীরা যোগও দিচ্ছে বিএনপিতে, জামাতে। তো এটি কি বিএনপির জন্য চ্যালেঞ্জ কিনা, কিংবা এটি কোনো চিন্তার বিষয় কিনা? আমি ঠিক তেমন মনে করি না। তার কারণ হলো কি, জামাতে ইসলাম 71 সালে হিন্দুদের উপর, বিশেষ করে সব মানুষের উপরই করেছে, তবে হিন্দুদের সম্পত্তি, জানমাল এবং কি বলে তাদের মানে মেয়েদের প্রতি যে অত্যাচারটা করেছে, এটা আসলে ইতিহাস তো আমরা ঘেঁটে জানতে পেরেছি। তো কোনো হিন্দু জামাতকে ভোট দেবে, যদি দেয় তাহলে ভাববো যে তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এবং আপনি যে যোগদানের কথা বলেছেন, এটা সেই এলাকার যদি কোনো সুবিধা কেউ পেতে চায়, শুধু সেই কারণেই জামাতে যোগ দিয়েছে, এটা অন্য কিছুই না। এবং আপনি দেখবেন যে ব্যানারে একজনের নাম থাকে, সেও যায় না। যিনি, যাকে প্রধান বক্তা করা হয়েছে, সেও যায়নি, সে এক সনাতনী, সেও জানে। কারণ সে জানে যে ওইখানে মানে সে যেটা বিশ্বাস করে, যেই সেটার বিশ্বাসের বাইরে গিয়ে সে ওখানে আসলে যেতে পারে না, মানে তার আদর্শের সাথে এটা যায় না এটা। তো সেই কারণে আপনার এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথাই নেই। কারণ সনাতনীদের সিংহভাগ এখন আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করতেছে। এবং আপনারা বিভিন্ন সময় দেখতেছেন যে বিভিন্ন সমাবেশ হচ্ছে সনাতনীদের, সেখান থেকে এটা বোঝা যায় আসলে যে তারা এই ভুলটা আর করবে না। 71 সালের ওই চিত্রটা তাদের নিশ্চয়ই তাদের কাছে আছে। সো এটা আসলে লোক দেখানো একটা সেই স্থানীয় লোকজনদের একটা মনোভাব। এটা বিএনপির জন্য ভোট ব্যাংকে কোনো ক্ষতি করবে না বলে মনে করি। যাই হোক, আমরা রাজনীতির আসলে শেষ কথা বলে কিছু নেই। আমরা জানি যে বিএনপি একসময় মিত্র ছাড়া ছিল যারা রাজনীতির মাঠে, রাজপথে, তারাও অনেকে দেখছি, কেউ কেউ, অনেকে বলবো না, কেউ কেউ দেখছি জামাতের সাথে চলে গেছে, অর্থাৎ জামাতের সুরে কথা বলছেন, যেমন জাগপা, আমি আরও কয়েকটা রাজনৈতিক দলের নামও বলতে পারি। সুতরাং এর সাথে আবার যোগ হয়েছে চরমোনাই, অর্থাৎ এটাকে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই যে বাংলাদেশে ধর্মভিত্তিক একটা রাজনীতির যে একটা চর্চা আছে কিছু মানুষের, বা বেশ একটা বড় ভোট ব্যাংক আছে তাদের, তো এই ভোট ব্যাংকটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা, বা এই ভোট ব্যাংকটা টোটালি জামাতের পকেটে চলে যাবে কিনা? আপনি দেখেছেন হেফাজতের একটা অংশ তাদের সাথে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেছেন যে আমরা যখন জাকের পার্টি যখন হলো, তাদের কিন্তু অনেক অনুসারী আছে, মানে ধর্মীয় অনুসারী যারা আর কি, অনেক অনুসারী তাদের। এবং যখন জাকের পার্টি গঠন করা হলো, তখন সবাই ভাবছে এইবার বোধহয় আর কোনো গণতান্ত্রিক দল আর ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত কী হলো, জাকের পার্টির ভরাডুবি হলো এবং এখন একদম বিচ্ছিন্ন হয়ে গেছে রাজনীতি থেকে। ঠিক ইসলামিক যেই মানে পার্টির কথা আপনি বলতেছেন, জামাত ইসলামী আসলে একটা আন্তর্জাতিক সংস্থা, মানে দল, রাজনৈতিক দল, তাদের কথা ভিন্ন। কিন্তু ছোটোখাটো যেসব দলগুলো আছে, এগুলা আসলে খুব যে একটা সুবিধা করতে পারবে সেটা আমি মনে করি না। কারণ আবার আপনি ইসলামিক যে পার্টিগুলো আছে, এটার বাইরেও কিন্তু সনাতনীদেরও অনেক এরকম ছোটোখাটো সংগঠন আছে যারা রাজনৈতিকভাবেও, রাজনৈতিক সংগঠন আছে, না রাজনৈতিক সংগঠন আছে 2-4টা সনাতনী, এবং তারা নিবন্ধিত। তো সেগুলো আসলে ধর্মভিত্তিক রাজনীতিটা বাংলাদেশের মাত পিপল আসলে পছন্দ করে না। ধর্মের জায়গায় থাকবে, আর রাজনীতি করবে রাজনীতিবিদরা, তাই না? সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এইসব ছোটোখাটো দলগুলো নিয়ে যেই জোট বা আপনি যে প্রোপাগান্ডার কথা শুনতেছেন, সেটা একটা গণতান্ত্রিক সরকার গঠনের জন্য বাধা হয়ে দাঁড়াবে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ভেতরে ভেতরে এনসিপির সাথে একটা আলোচনা চলছে বিএনপির, যে আসলে তাদেরকে জোটে ফেরানোর ক্ষেত্রে। আবার এনসিপি বলছে যে আমাদের এখন আনুষ্ঠানিকভাবে এভাবে কথা হয়নি। বিএনপি বলছে যে তাদের সাথে আমরা করতে পারি আলোচনা যদি তারা চায়।
আপনার মনে হয় কি শেষ পর্যন্ত এনসিপির সাথে কি বিএনপির একাট্টা বাঁধতে পারে, কি মনে হয়? এটা কোনোভাবেই সম্ভব তাহলে তো না। রাজনীতির হিসেব নিকেশই আপনি change হয়ে কিছুদিন আগে দেখেছেন যে গণ অধিকার পরিষদ, এনসিপি আরো কিছু জোট নিয়ে, মানে ছোটখাটো এই দলগুলো নিয়ে তারা একটা জোট জোট করার ঘোষণা তারা দিয়েছে। সহও তো আসতে পারে। হ্যাঁ, এখন যদি সমস্ত দল বলে যে আমরা বৃহৎ স্বার্থে আসেন আমরা টেবিলে বসেই ঠিক করে ফেলি, এটাও হতে পারে। এই আলোচনাটা কেন আসছে? আমরা জানি যে গণ অধিকার পরিষদের যিনি রয়েছেন ভিপি নূর, সাবেক ডাকসুর ভিপি নূর, তাকে কিন্তু তারেক রহমান নিজে চিঠি দিয়েছিলেন, রাশেদকে চিঠি দিয়েছিলেন। অর্থাৎ তারা কিন্তু অনেকটা তারেক রহমান বা বিএনপির সাথে একসাথে রাজপথে আন্দোলন করছে এবং তাদের সাথে একটা ব্যাপক বোঝাপড়া আছে। সেক্ষেত্রে তাদের সাথে যেহেতু একটি জোটের চিন্তা চলছে, এই কারণেই কিন্তু বিএনপির দিকে তারা এই জোট চলে আসতে পারে, এরকম একটা আলোচনা চলছে। এটা আসলে এটা হতে পারে। আর বিএনপি তো আপনি জানেন যে উদার মনের একটা দল, হ্যাঁ, সবসময় তারা এরকম করে। কারণ এই গত আন্দোলনগুলোতে বিপিনুরের যেরকম ছিল, তার যেই কি বলে মাঠে অংশগ্রহণ ছিল, বিএনপি যা চায় বিপিনুরেরও তাই চায়। এনসিপিরও তো মাঠে ছিল, অনেক নেতা কর্মী তারা মাঠে ছিল। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই দেশটাকে আপনার করার জন্য কি বলে সামনে এগিয়ে নেওয়ার জন্য যদি এরকম করতে হয়, জোট হয়, এতে আমি বাধার কিছু দেখি না। তবে আমার মনে হয় সম্ভাবনা ক্ষীণ। যাই হোক, সেটি আসলে ভবিষ্যতেই বলে দেবে আসলে পরিস্থিতি কোন দিকে যায়, এনসিপি বা গণ অধিকার পরিষদ কোন দিকে যায়। আমার আসলে সবশেষ প্রশ্ন আপনার কাছে যে অনেক সংকট, অনেক সমস্যা, বিএনপি বড় রাজনৈতিক দল, একটি আসনে একাধিক প্রার্থী, আমরা দেখছি যে বিএনপি হিমশিম খাচ্ছে বলবো না, মানে বড় দল হলে যা হয়, একাধিক যোগ্য প্রার্থী হলে যা হয়, সেক্ষেত্রে এই সংকটগুলো তো সমাধান হয় যদি আপনাদের নেতা দেশে চলে আসেন। আসলে কি মনে হয়? হ্যাঁ, না, ওনার প্রত্যেকটা বক্তব্যেরই কিন্তু একটা জিনিস থাকে যে আমাদের সহনশীল হতে হবে এবং পার্টি থেকে যাকে দেওয়া হয় তার পক্ষে কাজ করার, যে এটা আগেও আমি ম্যাডামকে বলতে দেখেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঠিক তাই বলে। এখানে হিমশিম খাওয়ার কিছু নেই আর কি। এটা আমাদের আসলে আরও গর্ব করার বিষয় যে আমাদের যোগ্য লোকের বিএনপিতে অভাব নেই। আমি মনে করি না এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে। কারণ কি, আপনার এই সংসদে যাওয়া ছাড়াও কিন্তু রাজনীতি করার মতো অনেক প্ল্যাটফর্ম আছে। সেই ক্ষেত্রে আমি আশা করি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান ওই দিকটা বিবেচনা করবেন যে কেউ যদি সংসদে যায় তার অর্থ এই না যে বাকিগুলা পানিতে পড়ে গেল। তাদেরও রাজনীতি করার অনেক স্কোপ আছে এবং যোগ্য জায়গায় যোগ্য লোককে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান তাদেরকে সেই মতো জায়গা করে দিবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমার একেবারে সবশেষ প্রশ্ন, রাজনীতির আকাশে অনেকগুলো প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। আমরা দেখছি যে এনসিপি বলছে যে আসলে গণভোট ছাড়া আসলে জাতীয় নির্বাচন হবে না, গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না। এমনকি জামায়াত নেতা তাহের গতকাল বলেছেন যে জাতীয় নির্বাচন না হতে পারে কিন্তু গণভোট হবে। আপনার এই বিষয়ে এটা আসলে কি জানেন যে পিআর পদ্ধতি নিয়ে কত ঝামেলা হলো, কিন্তু শেষ পর্যন্ত কি টিকাতে পারছে? গণভোটের ব্যাপারও তাই হবে। জামাত তো জুলাই সনদে স্বাক্ষর করার কথা ছিল না, কিন্তু তারা করেছে। অতএব রাজনীতিতে কি হবে কি হবে না সেটা আসলে সময়ই বলে দেয়। এবং গণভোট ছাড়াই আপনি, কারণ বিএনপিকে বাদ দিয়ে তো নির্বাচন হচ্ছে না, ছোটোখাটো অনেক দলকে বাদ দিয়ে দেশের স্বার্থে নির্বাচন হলে হতেও পারে, কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না, এটা কখনোই সম্ভব না। অতএব বিএনপি যৌক্তিক যেই তাদের যে কথা যে বলে যেসব পয়েন্টের উপর একটা সুষ্ঠু নির্বাচন হবে, অতএব সেই মতোই আগাবে বলে আমি বিশ্বাস করি এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ অংশ নেবে এবং একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। তাহলে দেশের এই মানে জুলাই সনদের যে আমাদের চাওয়া পাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে। সরকারের প্রতি আহ্বান কি? সরকার আসলে চেষ্টা করছে অনেক কিছুই, চাপে হয়তো উনি সব কিছু স্মুথলি করতে পারছে না, কিন্তু একজন অন্তর্বর্তীকালীন সরকারের যেই যা করণীয় এই সরকার তাই করতেছে এবং আমি আশা করব যে আপনারা শুধু সাধারণ নির্বাচনের দিকে আগান, বাকিটা করবে গণতান্ত্রিক সরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেশবাসীকে বলবো আপনারা সবসময় নিরাপদে থাকেন এবং কি বলে দেশ যাতে ভালোভাবে চলে, সবাই সেই মতো আমরা ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সবাইকে।
সুপ্রিয় দর্শক, আমরাও তেমনটি প্রত্যাশা করছি যে আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে রুটিন ওয়ার্ক অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকারের হাতে। তারাই জনগণের যে ম্যান্ডেট সেটি বাস্তবায়ন করবে। বাংলাদেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।